Okay. Hello guys, welcome to my class Civil Engineering in Bengali. I am Bishoy Rai Choudhury and today it is the first day actually after I get the job. কারণ কি অ্যাকচুয়ালি তোমরা জানোই যে লাস্ট ফ্রাইডে মানে হচ্ছে 29th জুলাই আমাদের সেকেন্ড লট বের হয়েছে ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টে, অ্যান্ড আই ওয়াজ সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওর এসডিও বলতে পারো, ওটা সাব ডিভিশনই ইন ইসলামপুর, সাব ডিভিশন 1 আন্ডার ডিভিশন 1 অফ তিস্তা ক্যানাল ব্যারাজ প্রজেক্ট। এনিওয়ে, তো তারপরে এটা আমি প্রথম ভিডিও বানাচ্ছি। তো আরেকটা ভিডিও যে মোটিভেশন 20 ভিডিওটা আমি দিয়েছিলাম, তুমি ভাবতে পারো যে সেই ভিডিওটা হয়তো মানে আমি পরে আপলোড করেছিলাম, বাট ওটা আগে বানানো ছিল। অ্যাকচুয়ালি ভিডিও মেকিংয়ের হিসাবে এটা হচ্ছে প্রথম ভিডিও আফটার আই গেট দ্য জব। জব তো 10 ডিসেম্বরেই পাওয়া ছিল, বাট পোস্টিং পাওয়ার পরে এটা প্রথম ভিডিও আর কি। তো এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আমার বলার আছে, ভালো করে শুনবে, কাজে লাগবে। দেখো, আমার তো ইসলামপুরে পোস্টিং হয়েছে এবং তুমি খুব ভালো করেই জানো যে কোয়ার্টার পেতে বা নতুন ভাড়া পেতে, বাড়ি ভাড়া পেতে বা এই ধরনের জিনিসগুলোতে একটু প্রসেসিংয়ে সময় লাগে। তো যতক্ষণ না পর্যন্ত আমি একটা পার্মানেন্ট সেটেলড হচ্ছি ওখানে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই বোর্ডটা ওখানে পাবো না। মানে এই বোর্ড আমি নিয়ে যাবো না, এটা এখানেই থাকবে। তো ওই বোর্ডটা আমি ওখানে পাবো না। তো যেহেতু ওখানে আমি বোর্ডটা পাবো না, অতএব আমি কিন্তু দিনগুলো মানে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই দিনগুলোতে কিন্তু ক্লাস দিতে পারবো না। আই উইল অনলি বি এবল টু গিভ ক্লাসেস ইন স্যাটারডে অ্যান্ড সানডে, অ্যান্ড উইল ডেফিনেটলি গিভ। কেন? কারণ কি আমার বাড়ি থেকে ইসলামপুর হচ্ছে 107 কিলোমিটার। তো আমি ফ্রাইডে অফিস করে চলে আসবো, স্যাটারডে সানডে আমি বাড়িতেই থাকবো এবং স্যাটারডে সানডে আমি ফুল ক্লাস দেওয়ার চেষ্টা করবো, বেশি যা দিই তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করব। এবং সোমবার আবার আমাকে চলে যেতে হবে। এটা ততদিন অবধি যতদিন অবধি না পর্যন্ত আমি নতুন একটা বাসস্থানের সংস্থান ওখানে পাচ্ছি, মানে সন্ধান আমি ওখানে পাচ্ছি। তো বাসস্থান বলতে ওখানে বেসিক্যালি কোয়ার্টারই নেওয়ার আমার ইচ্ছা আছে। ওই সাব ডিভিশনের আন্ডারে যে কোয়ার্টারগুলো আছে, আমি শুনলাম দুটো ফাঁকাও আছে, আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাট তাও বুঝতেই পারছো সরকারি কাজ একটু প্রসেসিং করতে কিন্তু টাইম লাগে। ততদিন থাকার জন্য ব্যবস্থা আমার কাছে আছে, কিন্তু সেখানে আমি বোর্ড লাগাতে পারবো না। হ্যাঁ, ওটা গেস্ট হাউস টাইপের বা ইন্সপেকশন বাংলো, সেখানে তুমি থাকতে পারো কিছুদিন, মানে ইনিশিয়াল 1 মান্থ 2 মান্থ ইউ ক্যান স্টে। তুমিও যখন পাবে চাকরি তখন বুঝতে পারবে, বাট তুমি ওখানে বেশি দিন থাকতে পারবে না। বেশি দিন মানে অনেক দিন, মানে পার্মানেন্টলি ওখানে থাকতে পারবে না, কিন্তু প্রথম কিছুদিন ওখানে থাকার জন্য দেয়, সবাইকেই দেয়। এবং তার মধ্যে তোমাকে কোয়ার্টার বা বাসা ভাড়ার ব্যবস্থা করে নিতে হয়। তো আমার যেহেতু ওখানে কোয়ার্টার আছে আমি শুনলাম, তো আমি ওখানে কোয়ার্টারই থাকবো। তো একটু সময় লাগবে, যতদিন না কোয়ার্টার আমি পাচ্ছি ততদিন কিন্তু স্যাটারডে সানডে করেই শুধু ক্লাস দেবো, এইটুকুই আমার বলার বক্তব্য ছিল। ওকে, তো এই জিনিসগুলো সরকারি কাজ যেহেতু একটু প্রসেসিংয়ে সময় লাগে, তো মেবি 1 মান্থ আমি শুধু স্যাটারডে সানডে করেই ক্লাস দিতে পারবো অগাস্ট মাসটা। আশা করি সেপ্টেম্বর থেকে আমি ফুল ফ্লেজে ক্লাস দিতে পারবো, কারণ কি আমি তখন কোয়ার্টারে ওখানে বোর্ড নিয়ে নেব। যেরকম সেট আপ আছে এই সেট আপটা তো আমি নিয়েই যাবো, কোনো অসুবিধাই নেই, বাট বোর্ডটাই শুধু আমার ব্যাপার আর কি। তো দ্যাট বোর্ড আই উইল বি এবল টু ব্রিং ইন সেপ্টেম্বর। আমি আশা করি ওটা করে দিতে পারবো, ঠিক আছে। আর ততদিন অবধি তো স্যাটারডে সানডে আমি ক্লাস দিচ্ছি, ঠিক আছে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, তুমি তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকো। হ্যাঁ, আজকে তাহলে প্রথম ক্লাস আমার চাকরি পাওয়ার পরেই বলতে পারো আর কি। এনিওয়ে, আজকে হচ্ছে 30 জুলাই, জানি না এই ভিডিওটা কবে আপলোড হবে, বাট ইজ এ স্যাটারডে। আমি দেখো ওখান থেকে কলকাতায় ছিলাম, জানোই শুক্রবারে আমি জলসম্পদ ভবন থেকে লেটারটা কালেক্ট করেছি, আমাদের বাই হ্যান্ডে নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট লেটার কালেক্ট করেছি, কালেক্ট করে আমি আজকে আসলাম, মানে 7:30 8টার দিকে রওনা দিয়েছিলাম কলকাতা থেকে বাই কার আর কি। তারপরে আমি এখানে এসে পৌঁছেছি আজকে 7টার দিকে। আজকে আমি এখন 9টা বাজে ক্লাস নিচ্ছি। সো তুমি বুঝতেই পারছো এনার্জি লেভেল একটু ডাউন আছে। তাও আমি চাইলাম যেহেতু স্যাটারডে সানডেই শুধু দিতে পারবো, তো আমি কোনোভাবেই কোনো দিন মিস করতে চাই না। সো স্যাটারডে আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো আজকে আমরা কী ক্লাস নেব? দেখো, আজকে আমরা হাইড্রোলজি, মানে অবভিয়াসলি হাইড্রোলজি পড়াচ্ছিলাম, কিন্তু এটা হাইড্রোগ্রাফ নিয়ে আমরা পড়বো। হাইড্রোগ্রাফের ইন্ট্রোডাকশানি ক্লাস একটা দেবো, ঠিক আছে। এই ইন্ট্রোডাক্টরি ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, ভালো করে বুঝবে। কেন বলো তো? আমি তোমাদের একটা জিনিস বলছি। আমরা যেটা আজকে পড়বো হাইড্রোলজি পার্টটা কিন্তু একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। একটু দেখা যাচ্ছে কিনা আমি দেখিনি, হ্যাঁ, লেখার পরে হ্যাঁ দেখা যাচ্ছে। হাইড্রোলজি পার্টটা একটু ইম্পর্টেন্ট হয়ে যায়। এর কারণ কি, এখানে কিছু কনসেপ্ট আছে, মানে ছেলেপেলে একটু মুখস্থ করে চলে। যেমন ফাই ইন্ডেক্স, ডাব্লিউ ইন্ডেক্স অনেকে মুখস্থ করে চলে, হর্টন স্কার্প না জেনেই মুখস্থ করে। যারা আমার কাছ থেকে পড়েছো তারা জানবে যে মুখস্থ করলে কীরকম হয়। তো মুখস্থ করে অনেকেই। তেমনি এই হাইড্রোলজি কেন বলছি, হাইড্রোগ্রাফ পোর্শনটা যেটা আমরা পড়বো, এটাও লোকে মুখস্থ করে। এখানে না প্রচুর ছোট ছোট কনসেপ্ট আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। কী জিনিসটা ছেলেপেলে মুখস্থ করে? তুমি ছেলেপেলেকে জিজ্ঞেস করবে, বলতো ইনস্ট্যান্টেনিয়াস হাইড্রোগ্রাফ কি? বলতে পারবে না, বা মুখস্থ করে বলেছে তোমাকে ইনস্ট্যান্টেনিয়াস হাইড্রোগ্রাফ। তুমি ওকে বলবে এস কার্ভটা কি বলতো,
বলতে পারবে না, বলবে আমি অঙ্ক করে দেবো, অঙ্ক দিয়ে করে দেবো, মুখস্থ করে ফেলেছে। তো অঙ্কর একটা প্রসিডিওর আছে, সেটা মুখস্থ করে ফেলেছে, বাট দে ডোন্ট নো হাউ, মানে হোয়াট ইজ এসকার্ভ, কেন হচ্ছে, কি ব্যাপার সেটা জানে না। ইনস্ট্যান্টেনিয়াস ইউনিট হাইড্রোগ্রাফ দাও, আচ্ছা হোয়াট ইজ ইউনিট হাইড্রোগ্রাফ এটা হয়তো অনেকে বলতে পারবে, কিন্তু ম্যাক্সিমামই ছেলেদের মুখস্থ করে নিয়েছে, বলে গিভ মি প্রবলেমস, অঙ্ক দিয়ে আমি করে দেবো, কিন্তু আমি জিনিসটা জানি না। এই রকম সমস্যার সম্মুখীন কিন্তু হাইড্রোগ্রাফ চ্যাপ্টারে লোকের হয়। তো এই জিনিসটা হলে কি বলো তো, তুমি একটু টাফ লেভেল এক্সামগুলোতে ম্যানেজ করতে পারবে না। এই ইনস্ট্যান্টেনিয়াস ইউনিট হাইড্রোগ্রাফ যেটা আছে IUH, এর একটা কোশ্চেন ফট করে একবার গেটে চলে এসেছিল, এমন কোশ্চেন এসেছিল যদি তুমি বুঝে না পড়ে থাকো তাহলে সেটা জীবনে করতে পারবে না, এইরকম একটা ব্যাপার আছে। তো দেয়ার আর সাম থিংস which will be there, you won't be able to do unless and until you understand this chapter একদম বেসিক থেকে, ঠিক আছে? তো চলো একদম প্রথম থেকে এই জিনিসটা নিয়ে আলোচনা করা যাক। ওকে, সবার প্রথমে দেখো, তোমাকে হাইড্রোগ্রাফ চ্যাপ্টারে প্রথমে বলবে হাইড্রোগ্রাফটা কি। সবার প্রথমে হাইড্রোগ্রাফ, তুমি যে হাইড্রোগ্রাফ করছো, তো হাইড্রোগ্রাফটা কি, হোয়াট ইজ হাইড্রোগ্রাফ ফার্স্ট। সো ইউ উইল সে দ্য স্যার হাইড্রোগ্রাফটা কি, দেখুন হাইড্রোগ্রাফ মানে হচ্ছে ইট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এতদিন পরে লিখছি তো হাতটাও কাঁপছে। বিটুইন ডিসচার্জ অ্যান্ড টাইম, মানে টাইম আর ডিসচার্জের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনকে আমরা হাইড্রোগ্রাফ বলি। কি বললাম, টাইম আর ডিসচার্জের যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাকে আমরা হাইড্রোগ্রাফ বলি। টাইমটাকে আমরা এক্স অ্যাক্সিসে রাখি আর ডিসচার্জটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে রাখি, এটা হচ্ছে হাইড্রোগ্রাফ। একটু দেখি দেখাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটাকে বলা হচ্ছে হাইড্রোগ্রাফ। নেক্সট যে তোমার কোশ্চেনটা আসবে, সেই কোশ্চেনটা হচ্ছে ফ্লাড হাইড্রোগ্রাফ কাকে বলে। এই জিনিসটা বোঝার প্রচুর দরকার আছে। দেখো কোশ্চেনটা কি করবে স্যার, তোমাকে আমি একদম উপরে লিখছি, হাইড্রোগ্রাফের ডেফিনেশন মুছে দিলাম, সবাই জানে এটা। নেক্সট দ্য কোশ্চেন যেটা তোমাকে করবে, ফ্লাড হাইড্রোগ্রাফ কি জিনিস। বলো ফ্লাড হাইড্রোগ্রাফ কাকে বলে বলো, এই কোশ্চেনটা তোমাকে করবে। এবার এই কোশ্চেনটা বলতে গেলে তোমাকে একদম বেসিক লেভেল থেকে আসতে হবে। স্যার দেখুন হাইড্রোগ্রাফ মানে তো আমি জানি যে ডিসচার্জ ভার্সেস টাইম, তাহলে ফ্লাড হাইড্রোগ্রাফ মানে কি, ফ্লাড ডিসচার্জ ভার্সেস টাইম, এইটুকু বলে দিলে কিন্তু হবে না। হাইড্রোগ্রাফ মানে কি ডিসচার্জ ভার্সেস টাইম, তাহলে ফ্লাড হাইড্রোগ্রাফ বলতে কি হবে, ফ্লাডের ডিসচার্জ ভার্সেস টাইম। ইফ ইউ সে দিস মাচ ইউ উইল নট গেট দ্য মার্কস। কীভাবে করে বলতে হবে, স্যার আসুন আপনি সবার প্রথমে তুমি বলে, স্যার দেখুন আপনি তো খুব ভালো করে জানেন রান অফটা কি। রান অফ কি বলেছিলাম, রান অফ হচ্ছে সেই প্রেসিপিটেশনের পার্টটা যেটা হচ্ছে সারফেস বা সাবসারফেসের মাধ্যমে গিয়ে কোনো স্ট্রিম বা কোথাও একটা পড়ে, মানে নদী বা কোথাও একটা পড়ে, সেটাকে রান অফ বলে। আমি অলরেডি এটা বলে দিয়েছি। রান অফ ইজ দ্যাট থিং অফ প্রেসিপিটেশন হুইচ ফ্লোস অ্যাবভ দ্য সারফেস অর বিলো দ্য সারফেস, সাবসারফেস হতে পারে, উপর দিয়ে হতে পারে, অ্যান্ড গোস টু দ্য স্ট্রিম। ঠিক আছে, কোনো স্ট্রিমে গিয়ে মিট করে, সেটাকে রান অফ বলে। তোমাকে এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য এখান থেকে আসতে হবে। ফার্স্ট বলবে স্যার দেখুন একটা জিনিস আছে আমাদের রান অফ, ঠিক আছে, রান অফ জিনিসটা কি তুমি বললে, কি বলবে যদি বলে, স্যার বলবে ইট ইজ দ্যাট পোর্শন অফ প্রেসিপিটেশন হুইচ ফ্লোস above or below surface and কি করছে, মিট এ স্ট্রিম। এটাকে আমরা রান অফ বলি, বুঝতে পারছেন তো, এরকম করে স্যারকে বলবে এটাকে স্যার আমরা রান অফ বলি। এই রান অফটা না দুটো ভাগে বিভক্ত, ঠিক আছে। কি কি দুটো ভাগে বিভক্ত, স্যার যখন বলবে তখন বলে, স্যার দেখুন রান অফটা একটা হচ্ছে সারফেস রান অফ ভাবে বিভক্ত, আর একটা যেটা আছে সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে প্রম্পট ইন্টারফ্লো। হ্যাঁ, অথবা একই জিনিস কিন্তু, অথবা এটাকে বলা হচ্ছে সিপেজ। যে কোনো একটা মনে রাখলেও চলবে, ঠিক আছে। সরি, এক্সট্রিমলি সরি, সারফেস রান অফ আর একটা সাব সারফেস রান অফ। সাব সারফেস রান অফ, তো সারফেস রান অফ কি, অবভিয়াসলি যেটা সারফেসের উপর দিয়ে যাচ্ছে,
আর সাবসারফেস রান অফ পিচ যেটা হচ্ছে মাটির নিচ দিয়ে যাচ্ছে, মানে এটা যদি তোমার গ্রাউন্ড লেভেল হয়, ইফ দিস ইজ ইয়োর গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে তোমার গ্রাউন্ড ওয়াটার টেবিল ধরে নাও, তাহলে এর উপর দিয়ে যে রান অফটা যাচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে সারফেস রান অফ, ঠিক আছে। আর এই যে গ্রাউন্ড লেভেলের নিচ দিয়ে যেটা যাচ্ছে সেটাকে বলছি হচ্ছে সাবসারফেস রান অফ। বুঝতে পারলে কিনা বলো? সারফেস রান অফ মানে উপর দিয়ে যেটা যাচ্ছে, সাবসারফেস মানে নিচ দিয়ে। জানোই সুপারস্ট্রাকচার সাবস্ট্রাকচার, সুপারস্ট্রাকচার মানে কি যেটা উপরে আছে, আর সাবস্ট্রাকচার মানে কি যেটা নিচে আছে ফাউন্ডেশনটা। তো সাব মানেই হচ্ছে নিচ দিয়ে যাচ্ছে, তো দিস ইজ দ্য থিং। তাহলে সাবসারফেস রান অফটা কি? ফ্লোয়িং বিলো দ্য গ্রাউন্ড, ফ্লোয়িং বিলো গ্রাউন্ড। আর এটা কি? ফ্লোয়িং অ্যাবাভ গ্রাউন্ড, ঠিক আছে। এইবার এইটুকু হলো, এখনো কিন্তু ফ্লাড আসলো না, তাহলে কি হচ্ছে দেখো। এরপরে তুমি বলো স্যার দেখুন সারফেস রান অফের কোনো রকম আর ডিভিশন নেই, এটা একটা ভাগেই বিভক্ত। সাবসারফেস রান অফটাকে দুটো ভাগে ভাগ করা যায়। কীরকম? একটাকে বলে হচ্ছে প্রম্পট ইন্টারফ্লো, প্রম্পট ইন্টারফ্লো, অথবা এটার নাম হচ্ছে সিপেজ। আর একটার নাম হচ্ছে ডিলেড ফ্লো, একই জিনিস, তার নাম হচ্ছে বেস ফ্লো। এই চারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নোটসে কিন্তু এরকম চার্ট করে দেওয়া নেই। আচ্ছা, তখন স্যার বলবে তো এটা হলো তো কি হয়েছে, এটা হলো তো কি হয়েছে দেখো, এই যে দুটো আছে না, সারফেস রান অফ অ্যান্ড প্রম্পট ইন্টারফ্লো, তাহলে কি এই দুটো একসাথে। সারফেস রান অফ তো সারফেস রান অফের পার্ট, সাবসারফেস রান অফের একটা পার্ট কি, সেটা হচ্ছে প্রম্পট ইন্টারফ্লো বা সিপেজ। এইটা নিয়ে একটা জিনিস তৈরি হয় যেটাকে আমরা কি বলি, কারণ কি এটা ডাইরেক্টলি মেশে আর কি, সেই জন্য এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ডাইরেক্ট রান অফ, ডাইরেক্ট রান অফ। বুঝতে পারলে কিনা বল? কি বললাম? সারফেস রান অফ আর প্রম্পট ইন্টারফ্লো বা সিপেজকে একসাথে বলা হয় হচ্ছে ডাইরেক্ট রান অফ, ঠিক আছে। মানে সারফেস রান অফ এবং সাবসারফেস রান অফের একটা পার্ট যদি আমরা যোগ করে দিই সেটাকে ডাইরেক্ট রান অফ বলে। ইম্পর্টেন্ট হচ্ছে এটাকে ডাইরেক্ট রান অফ কেন বলে, দেখো লিখবে, বিকজ বোথ দিজ টু পার্টস meets the stream quickly, মানে এই দুটোই হচ্ছে স্ট্রিমে খুব তাড়াতাড়ি মিট করে। যেই বর্ষা হলো, ধরো বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার মোটামুটি 1-2 ঘন্টার মধ্যে গিয়ে স্ট্রিমে মিট করে গেল। এইরকম যদি রান অফ হয় সেটাকে আমরা ডাইরেক্ট রান অফ বলি। এটা হচ্ছে এই দুটো, এই জন্য এটাকে ডাইরেক্ট রান অফ বলা হয়। তাহলে কেন ডাইরেক্ট রান অফ বলা হলো? ডাইরেক্ট রান অফ আমরা এই কারণেই বলি, কারণ কি সারফেস রান অফ আর সাবসারফেস রান অফের একটা পার্ট প্রম্পট ইন্টারফ্লো বা সিপেজ, সেটা হচ্ছে খুব কুইকলি গিয়ে স্ট্রিমের মধ্যে মিট করে যায়। যেহেতু কুইকলি গিয়ে স্ট্রিমের মধ্যে মিট করে, সেই জন্য এটাকে আমরা ডাইরেক্ট রান অফ বলি। এখানে আছে একটা গল্প। কি গল্প আছে? গল্প হচ্ছে এই যে পার্টটা আছে প্রম্পট ইন্টারফ্লো বা সিপেজ, এই পার্টের ভ্যালুটা সারফেস রান অফের ভ্যালুর সামনে খুবই নগণ্য, খুবই কম। দিস ভ্যালু অ্যামাউন্টের কথা বলছি, এই অ্যামাউন্টটা এর সামনে খুবই কম, ঠিক আছে। তো এই অ্যামাউন্টটা যেহেতু এর সামনে খুবই কম, সেই জন্য ডাইরেক্ট রান অফের মধ্যে শুধু সারফেস রান অফকে ইনক্লুড করা হয়। তাহলে কি হলো দেখো, ফাইনালি হচ্ছে ডাইরেক্ট রান অফ। তাহলে কি দুটো দিয়ে তৈরি হলো? একটা হচ্ছে সারফেস রান অফ প্লাস সিপেজ, একটাই লিখি, দুটো লিখে লাভ নেই। সিপেজ বা প্রম্পট ইন্টারফ্লো একই জিনিস, এই দুটো নিয়ে ডাইরেক্ট রান অফ তৈরি হলো। তো বাট এই সারফেস রান অফের অ্যামাউন্টটা এতটাই বেশি ইন কম্প্যারিজন টু সিপেজ যে সিপেজটাকে নেগলেক্ট করা যেতে পারে। তাহলে আমি এখানে কি করলাম? উই আর নেগলেক্টিং সিপেজ। দেখো এখানে লিখছি, উই আর নেগলেক্টিং সিপেজ বা প্রম্পট ইন্টারফ্লো, একই জিনিস। কেন? কজ ইটস অ্যামাউন্ট ইজ ভেরি লেস in front of surface runoff। তাহলে এরপরে যদি তোমাকে কোনোদিন বলে যে ডাইরেক্ট রান অফ মানে কি, তুমি বলে স্যার ডাইরেক্ট রান অফ মানে শুধু সারফেস রান অফ, সিপেজটা বলার দরকারই নেই, কারণ কি সেটাকে আমরা নেগলেক্ট করে দিই, ঠিক আছে। অর্থাৎ ডাইরেক্ট রান অফ হলো সারফেস রান অফ। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ডাইরেক্ট রান অফ হলো ফ্লাড রান অফ, যেটা বেসিক্যালি সমস্ত কিছু নিয়েই তৈরি হয়। মানে
আচ্ছা আরেকটা জিনিস বলি, এটা তো খুব তাড়াতাড়ি মিট করলো, দিস মিটস ভেরি কুইকলি, যে সেই জন্য এটাকে প্রম্পট বলে। প্রম্পট মানেই তো কুইকলি, তাড়াতাড়ি হচ্ছে। প্রম্পট ইন্টারফ্লো বা সিপেজ এটা খুব তাড়াতাড়ি মিট করে, আর ডিলেড বেস ফ্লোটা হচ্ছে দেরি করে মিট করে, বাট এর অ্যামাউন্টটা কিন্তু খুব বড়, ইউ ক্যানট নেগলেক্ট দিস অ্যামাউন্ট। বুঝতে পারলে? তাহলে এটা কি আমি এখানে কোথায় লিখবো? এখানে লিখি নোট করে লিখি, দেখো অ্যামাউন্ট অফ সিপেজ very low, so we can neglect, but it meets the stream quickly। ঠিক আছে, তাড়াতাড়ি মিট করে কিন্তু অ্যামাউন্টটা খুব কম। আচ্ছা সেকেন্ড কি, এটা হচ্ছে নোট 1। নোট 2 যদি আমি লিখি, চেয়ারটা বুঝতাম। নোট 2টা হচ্ছে যে ডিলেড ফ্লো বা বেস ফ্লো লিখি। হ্যাঁ, বেস ফ্লো দিয়ে বেশি লেখা হয়, সেই জন্য বেস ফ্লোটা কি হচ্ছে, বেস ফ্লো ইজ টাইম টেকিং। মানে কি, অনেকক্ষণ পর হয়, মানে বৃষ্টি হলো তার হয়তো 1 মাস পরে বেস ফ্লো গিয়ে মিট করলো। বুঝতে পারলে তো? মানে কোনো সময় দেখবে এরকম যে বর্ষা হয়েছে, কিন্তু বর্ষাকালের 1 মাস 2 মাস পরে দেখা গেল নদীর জল আবার ফুলে উঠছে, বর্ষা টর্ষা কিছুই নেই। কি হলো? এই বেস ফ্লোটা গিয়ে বর্ষাতে এই তোমার স্ট্রিমের জলে মিট করেছে বলে। বুঝতে পারলে তো? বর্ষা হয়েছে ধরো জুলাই মাসে, কিন্তু দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসে নদীর জল হঠাৎ করে বেড়ে উঠলো। কি করে হলো? বর্ষা তো হয়নি সেপ্টেম্বরে, বর্ষাটা হয়নি, কিন্তু কি ওই ডিলেড ফ্লোটা গিয়ে ওখানে মিট করেছে, সেই জন্য তোমার ওখানে গিয়ে তোমার নদীর জল আবার উপরে উঠেছে। তো বেস ফ্লো ইজ টাইম টেকিং, obviously it is taking time, slow process, but its value is comparatively large, and cannot be neglected, can't be neglected। এটাকে তুমি নেগলেক্ট করতে পারবে না। এটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ কি এর জায়গা নেই, তো স্ক্রিনশটটা পুরো নিয়ে নাও, দেখি দেখা যাচ্ছে কিনা। এক সেকেন্ড একটু দেখি এটা ভালো করা যায় কিনা। আর ভালো করা যাবে না, এটাই ম্যাক্সিমাম ভালো হচ্ছে। স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এবার আমি এই দুটো জিনিস মুছে দেবো, উপরেগুলো রাখতে হবে, বুঝলে তো? না রাখলে হবে না। এই নিচের পোর্শনের দুটো জিনিস আমি মুছে দেবো, এই নোটটা, ঠিক আছে? এখানে আমাকে করতে হবে আরও জিনিস। কি হবে এখানে দেখো, ডাইরেক্ট রান অফ অবধি তুমি বুঝতে পারলে, ঠিক আছে? এরপরে আমার আসবে হচ্ছে টোটাল রান অফ। টোটাল রান অফটা কি তাহলে? টোটাল বা ফ্লাড রান অফ একই ব্যাপার। টোটাল রান অফ, ফ্লাড রান অফ সেম জিনিস, টোটাল রান অফ দিয়েই বলা হয়। টোটাল রান অফ মানে হচ্ছে এই যে তোমার ডাইরেক্ট রান অফটা হলো বা সারফেস রান অফ একই ব্যাপার, যেহেতু প্লাস ডিলেড ফ্লো বা বেস ফ্লো। আমি কি বললাম? বেস ফ্লোকে তুমি নেগলেক্ট করতে পারবে না, ইউ ক্যান নেগলেক্ট দিস, নো প্রবলেম। প্রম্পট ইন্টারফ্লো বা সিপেজকে তুমি নেগলেক্ট করে দিতে পারো, কিন্তু ডিলেড ফ্লো বা বেস ফ্লোকে কিন্তু তুমি কখনোই নেগলেক্ট করতে পারবে না, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে আসবে। তাহলে টোটাল রান অফটা কি হচ্ছে? সারফেস রান অফ বা ডাইরেক্ট রান অফ একই ব্যাপার, প্লাস বেস ফ্লো। দেখো বুঝতে পারলে কিনা? এইটা হচ্ছে টোটাল রান অফ। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। তাহলে এত দূর আমরা টোটাল রান অফ অবধি আসলাম, ঠিক আছে? বুঝতে পারলে? আমরা টোটাল রান অফ অবধি আসলাম, এখনো ফ্লাড অবধি আসিনি। আমার কোশ্চেনটা কি ছিল? হোয়াট ইজ ফ্লাড হাইড্রোগ্রাফ? তার জন্য এত কিছু আমাকে বলতে হলো। ফার্স্ট কোশ্চেনটা ইন্টারভিউতে তোমার ছিল হোয়াট ইজ হাইড্রোগ্রাফ, তুমি বলে দিলে। ফ্লাড হাইড্রোগ্রাফ কি, তার জন্য তোমাকে এতটুকু আসতে হলো। এইবার তুমি অ্যান্সারটা পাবে, ঠিক আছে? নাও আমি এই জায়গাটা রাফ করে দিচ্ছি। কি হচ্ছে তাহলে দেখো, তুমি পেয়ে গেছো হচ্ছে টোটাল রান অফ। এখন তুমি লিখবে যে রেইনফল ডেপথ, কি? রেইনফল ডেপথ corresponding to total runoff is called, rainfall depth corresponding to total runoff is called flood discharge. Discharge corresponding to rainfall depth, discharge corresponding to total rainfall depth, total runoff depth, discharge corresponding to,
discharge corresponding to total runoff depth is called flood discharge. বুঝতে পারলে? হয়তো বুঝতে পারোনি, আরেকবার দেখো, discharge corresponding to total runoff depth is called the flood discharge. এই টোটাল রানঅফটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে টোটাল রানঅফ আর এই টোটাল রানঅফ সেম, দিস টু আর সেম। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। কি বললাম? এই টোটাল রানঅফ আর এই টোটাল রানঅফটা সেম, তাহলে ডিসচার্জ করেসপন্ডিং টু টোটাল রানঅফ ডেপথ ইজ কল্ড ফ্লাড ডিসচার্জ, সেটাকে ফ্লাড ডিসচার্জ বলে। এইবার তুমি বলবে যে হাইড্রোগ্রাফ অফ ফ্লাড ডিসচার্জ versus time is called flood hydrograph. বুঝতে পারলে তো? তাহলে তুমি পুরো মার্কসটা পাবে। তুমি প্রথমেই বলে দিয়েছিলে যে হাইড্রোগ্রাফ করেসপন্ডিং টু ফ্লাড ডিসচার্জ ভার্সেস টাইম ইজ কল্ড ফ্লাড হাইড্রোগ্রাফ। তখন তোমাকে জিজ্ঞেস করবে, ভাই ফ্লাড ডিসচার্জটা কি বলো, ফ্লাড ডিসচার্জটা কি বললে এই পুরো প্রসেসটা তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে ফ্লাড ডিসচার্জ কি হলো? ফ্লাড ডিসচার্জ হচ্ছে ডিসচার্জ করেসপন্ডিং টু টোটাল রান অফ ডেপথ ইজ কল্ড ফ্লাড ডিসচার্জ। এবার এই জায়গাটা হয়তো তোমরা বুঝতে পারছো না যে টোটাল রান অফ ডেপথ বলতে আমরা কি বোঝাই। দেখো, আমরা বেসিক্যালি কি করি বলো তো, রেনফলটাকে কি করে ডিটারমাইন করি? রেনফলটা আমরা ওই প্রেসিপিটেশন গেজ যে আমরা পড়েছিলাম তার রেন গজ আর কি, সেই গেজের মাধ্যমে ডিটারমাইন করি। সেই গেজে তো এরকম থাকে না, এই গেজটা তুমি দেখেছিলে না, এরকম ছিল, এরকমভাবে ছিল। এখানে তোমার কতটা মার্কিং করা আছে, কতটা কি আসছে সেটার উপর ডিপেন্ড করে, 5 মিলিমিটার 10 মিলিমিটার এরকম করে ডিপেন্ড করে, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি কী দিচ্ছে বলো তো? ডেপথ হিসাবে তোমাকে দিচ্ছে। তোমাকে কি করতে হবে? এরিয়া দিয়ে গুণ করে ভলিউম নিয়ে আসতে হবে, বুঝতে পারলে তো? মানে আমি তোমাকে কি বলতে চাইছি যে দেখো, ফ্রম রেইন গেজ উই অলওয়েজ গেট, আমরা কি পাই? উই অলওয়েজ গেট রেইনফল ডেপথ, আমরা রেইনফল ডেপথ পাই। ফ্রম রেইন গেজ উই অলওয়েজ গেট দ্য রেইনফল ডেপথ, আমরা একটা রেইনফল ডেপথ পাচ্ছি। নাও মাল্টিপ্লাইং the concerned area we can get কি পেতে পারি? মাল্টিপ্লাই গেট ডিসচার্জ ইন ভলিউম। বুঝতে পারলে? তাহলে বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে? বেসিক্যালি দেখো ব্যাপারটা কি হচ্ছে, টোটাল রান অফ ডেপথ নিয়ে আমার সমস্যা হচ্ছিল। সো তুমি টোটাল রান অফ ডেপথ পেয়ে গেছো, টোটাল রান অফ ডেপথ, ইউ গেট টোটাল রান অফ ডেপথ। এখানে তুমি কি করবে? টোটাল রান অফ ডেপথের সাথে এখানে তুমি করবে হচ্ছে ইনটু এরিয়া, এরিয়াল এক্সটেন্টটা গুণ করে দিলে তাহলে তুমি পাবে হচ্ছে ভলিউম অফ ফ্লাড। এটা তুমি ভলিউম পেলে, টাইম দিয়ে ভাগ করে দেবে, তাহলে তুমি ডিসচার্জ পেয়ে যাবে। বুঝতে পারলে ডিসচার্জটা কি করে পেলে? প্রথমে তুমি ডেপথই পাবে, রেনফল ডেপথ মিটারে বা সেন্টিমিটারে, তার সাথে তুমি এরিয়া গুণ করে দেবে যে কত এরিয়াল এক্সটেন্টের মধ্যে রেনফলটা হয়েছে, তাহলে তুমি ভলিউম পেয়ে গেলে। তার সাথে টাইম দিয়ে ভাগ করে দেবে যে কত টাইম ধরে বৃষ্টি হচ্ছে, তুমি তো মেজার করে জানো, সেই টাইমটাতে ভাগ করে দিলে তুমি ডিসচার্জ পেয়ে গেলে। ব্যাস, সিম্পল ইজ দ্যাট। তো এটাই হচ্ছে ফ্লাড ডিসচার্জ। এবার তুমি বুঝতে পারলে কিনা বলো? এটা হচ্ছে ফ্লাড হাইড্রোগ্রাফ। ফ্লাড হাইড্রোগ্রাফ নিয়ে কিন্তু প্রচুর কাজ আছে। তাহলে ফ্লাড হাইড্রোগ্রাফটা কী হলো? তুমি বলবে স্যার দেখুন, ফ্লাড হাইড্রোগ্রাফ মানে ইট ইজ এ ডিসচার্জ ভার্সেস টাইম গ্রাফ। ঠিক আছে, পরিষ্কার কথা, ইট ইজ এ ডিসচার্জ ভার্সেস টাইম গ্রাফ, কিন্তু ফ্লাড ডিসচার্জ ভার্সেস টাইম গ্রাফ। আর ফ্লাড ডিসচার্জটা কী করে আসলো সেটা বলার জন্য তোমাকে এই জিনিসটা বলতে হবে। ইন্টারভিউতে যদি তোমার এত সময় না থাকে, এটা তো মেইনসের কোশ্চেন হয়ে গেল, এত সময় কি তোমাকে দেবে? তাহলে তুমি কি করবে? স্যারকে বলবে স্যার আপনি আমাকে একটা পেন দিন, একটা কাগজ দিন, আমি আপনাকে ফ্লাড হাইড্রোগ্রাফ ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কি করবে এবার দেখো। নাও দিস ইজ দ্য শর্টকাট। ইন্টারভিউতে হলে কি করবে ভালো করে দেখবে। তুমি বলবে স্যার দেখুন, ফ্লাড হাইড্রোগ্রাফ জিজ্ঞেস করেছেন তো, আমি প্রথমে বলবো রান অফ। রান অফ মানে এরকম করে আমি বলবো একটা সারফেস রান অফ, এইরকম করে, আর কিচ্ছু বলবে না। সারফেস রান অফ, আর একটা বলবো সাবসারফেস রান অফ। সাবসারফেস রান অফ কি না কি সেগুলো এখানে বলতে হবে না, উনি জানেন।
জিজ্ঞেস করলে বলে দেবে। সারফেস রান অফ মানে উপর দিয়ে ফ্লো করছে, সাব সারফেস মানে নিচ দিয়ে ফ্লো করছে। সাব সারফেস রান অফকে আমরা দুটো ভাগে ভাগ করি স্যার। কি? একটা হচ্ছে সিপেজ, একটাই বলবে। যখন তোমাকে ইন্টারভিউতে বলতে বলছে প্রম্পট ইন্টারফ্লো বা সিপেজ, অত কিছু বলার কোনো দরকার নেই। সিপেজ, আর একটা এখানে বলবে বেস ফ্লো। কিন্তু নামগুলো কিন্তু জেনে রাখবে, যদি বলে আর একটা নাম বলো তো তখন কিন্তু বলতে হবে বেস ফ্লো অথবা কি বলেছিলাম ডিলেট ফ্লো। যাই হোক, তো সারফেস রান অফ এরকম করে দেখাবে, অন্য একটা কালি নেবে বা ওই কালি যদি থাকে এরকম করে। স্যার দেখুন এই যে দুটো আছে না, এই দুটোকে একসাথে আমরা বলি হচ্ছে কি ডাইরেক্ট রান অফ। ডাইরেক্ট রান অফ, ঠিক আছে স্যার। কিন্তু কি বলুন তো স্যার, এইটা খুব কম, সেই জন্য আমরা এটাকে নেগলেক্ট করে দিতে পারি। তাহলে আলটিমেটলি ডাইরেক্ট রান অফ ইজ ইকুয়াল টু সারফেস রান অফই হয়ে গেল, এরকম করে বলে দেবে। এবার কি বলুন তো স্যার, একটা লাস্ট আছে টোটাল রান অফ। টোটাল রান অফ মানে তাহলে কি হলো, ডাইরেক্ট রান অফ এরকম করে লিখবে প্লাস বেস ফ্লো। এই টোটাল রান অফের যে ডেপথটা আছে তার সাথে যদি আমি এরিয়া গুণ করে দিই না, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে ভলিউম অফ ফ্লাড ডিভাইডেড বাই টাইম করে দেবো স্যার, তাহলে আমরা ডিসচার্জ পেয়ে যাব। এই ডিসচার্জটাই হচ্ছে ফ্লাড ডিসচার্জ। আপনি বুঝতে পারলেন স্যার? এই ডিসচার্জটাই হচ্ছে ফ্লাড ডিসচার্জ, হলো তো? এবার এই ফ্লাড ডিসচার্জ ভার্সাস টাইমের যে গ্রাফ, সেটাকে আমরা ফ্লাড হাইড্রোগ্রাফ বলি। ব্যাস, দ্যাটস ইট। ইন্টারভিউতে তুমি স্যারের সামনে এরকম করে বলবে, তাহলে কি বলবে, স্যার এই যে ফ্লাড ডিসচার্জটা বেরোলো, এটা ভার্সাস টাইমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা হবে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেটাকেই আমরা ফ্লাড হাইড্রোগ্রাফ বলবো। দ্যাট ইজ কল্ড ফ্লাড হাইড্রোগ্রাফ। আপনি বুঝতে পারলেন তো? ব্যাস হয়ে গেল, কোনো গল্প নেই আর। দেখো বুঝতে পারলে কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ফ্লাড হাইড্রোগ্রাফ যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কিছুই হবে না, ঠিক আছে? ইনিশিয়ালি ফ্লাড হাইড্রোগ্রাফটা বোঝা তোমাদের পক্ষে কিন্তু খুব জরুরি ছিল। তো এটাই আমার আজকে বলার ছিল। এবার ফ্লাড হাইড্রোগ্রাফ থেকে কি করে কি করা যায় না করা যায় সেগুলো আমি অন্য ক্লাসে আলোচনা করব, আজকে আর আলোচনা করব না। আমি এখানে ইউনিট হাইড্রোগ্রাফের যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতেই পারতাম, বা হাইড্রোগ্রাফের কম্পোনেন্ট নিয়ে। সেটা করলে তোমরা বুঝতে পারবে না। যারা প্রথমবার পড়ছো তাদের জন্য এটা অনেকটাই টাফ হয়ে যাবে। যারা অলরেডি পড়ে রেখেছো তাদের তো তুমি বলবে স্যার পড়াতেই থাকুন। আমিও যখন পড়তাম তখনও বলতাম। বাট ফর দোজ পিপল হু আর স্টার্টিং দিস ফর দ্য ফার্স্ট টাইম, ফর দেম ইট উইল বি ডিফিকাল্ট। ওকে, সো দিস ইজ মাই প্ল্যান কি আমি আজকে এখানেই শেষ করব। কালকে আমি কম্পোনেন্টস অফ ইউনিট হাইড্রোগ্রাফ দেবো এবং আরও একটা ক্লাস দেবো, চেষ্টা করব 2-3টে ক্লাস দেওয়ার, ঠিক আছে? ডোন্ট ওয়ারি, তাড়াহুড়ো করে কিচ্ছু হবে না। স্লোলি তুমি প্রসেস করবে। তুমি যদি অন্য কোনোখান থেকে পড়ে থাকো আমার কোনো অসুবিধা নেই, তুমি জাস্ট আমার ভিডিওটা একবার দেখো। যদি মনে হয় নতুন জিনিস শিখছো লিখে রাখো, যদি মনে হয় যে নতুন কিছু শিখছো না ডিসকার্ড করে দাও, কোনো অসুবিধা নেই। ওকে, চলো। আর আশা করি তুমি ক্লাস টেস্টটা দিচ্ছ। আমি কিন্তু ক্লাস টেস্টে কোশ্চেন দিয়ে এই ইয়েটা করাচ্ছি, মানে ক্লাস টেস্টে কোশ্চেন দিয়ে আমি এখন তোমাদের এটা নিচ্ছি আর কি, ঠিক আছে? আচ্ছা, কালকে আমি 2টোর বেশি ক্লাস দিতে পারবো না, কারণ কি কালকে তো ক্লাস টেস্টের সলিউশনটাও দিতে হবে। সো কালকে ক্লাস টেস্টের সলিউশন একটা দেবো এবং 2টো থিওরিটিক্যাল ক্লাস দেওয়ার আমি চেষ্টা করবো। ওকে, চলো। কালকে গোছাগুছিও আছে না, আমি ইসলামপুরে যাবো সোমবারে, আমাকে কালকে গোছাগুছিও করতে হবে, ঠিক আছে? চলো টাটা।